এই মুভিতে আমরা দেখতে পাবো কিভাবে কিছু মেয়ে সমুদ্রের মাঝে একটা জাহাজে আটকা পড়ে যায়। তারপর তাদের দিকে তীব্র বেগে ঝড় ধেয়ে আসছিল। অপরদিকে জাহাজে থাকা একটা ছোট্ট ক্রিয়েচার এক এক করে তাদের সবাইকে মেরে ফেলছিল। তারা কি এই সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে বেঁচে ফিরে আসতে পারবে, নাকি তারা সবাই সেই ক্রিয়েচারের হাতেই মারা যাবে, অথবা ঝড়ের কবলে পড়ে তাদের জাহাজ ডুবে যাবে? এই সমস্ত কিছুর উত্তর পেতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সিনেমার শুরুতে আমাদের সমুদ্রের মধ্যে একটা বড় জাহাজকে দেখানো হয়। সেই বড় জাহাজের পিছনে একটা ছোট জাহাজও ছিল। জাহাজে অনেকগুলি মেয়ে বসেছিল, যারা অবৈধভাবে মাছ ধরার জাহাজটিকে ধরার পরিকল্পনা করছিল। এরপর ডেনা নামক একটা মেয়ে বাইরে বেরিয়ে এসে সেই মাছ ধরার জাহাজে একটা ট্র্যাকার লাগিয়ে দেয়। কিন্তু এতে তাদের সমস্যা আরো বেড়ে যায়, কারণ সেই জাহাজের লোকেরা তাদের দেখতে পেয়ে যায় এবং তাদের উপর গুলি করা শুরু করে দেয়। কোনো রকমে তারা সেখান থেকে বেঁচে যায়। ক্যাপ্টেন ডুয়েন দেখতে পায় ডেনা সঠিকভাবে ট্র্যাকার লাগিয়েছে এবং তারা সেই মাছ ধরার জাহাজের লোকেশন দেখতে পাচ্ছে। এই ট্র্যাকারের মাধ্যমে তারা জানতে পারবে সেই জাহাজ কোন দিকে যাচ্ছে। হঠাৎই আমরা দেখি তাদের জাহাজের আশেপাশে কুয়াশা জমে যায় এবং এই কুয়াশার মধ্যে কখন তাদের জাহাজ হারিয়ে যায় তারা বুঝতেই পারে না। তারা কোথায় যাচ্ছে সেই ব্যাপারেও তারা কিছুই জানে না। এর সাথে সাথেই আরো এক সমস্যা এসে হাজির হয়। ডুয়েনের অধিক গতিবেগে জাহাজ চালানোর ফলে তাদের ইঞ্জিনও খারাপ হয়ে যায়। জাহাজ ঠিক করার জন্য ক্যাট এবং রাস্টিং নিচে যায়, কিন্তু অনেক বড় সমস্যা হওয়ার কারণে জাহাজ সারাতে তাদের অনেক বেশি সময় লাগতো। অন্যদিকে আমরা ডেকের ওপর আরো দুজন মেয়েকে দেখতে পাই। প্রথমবার কোনো জাহাজে ওঠার কারণে তাদের শরীর খুব একটা ভালো ছিল না, কিন্তু তারা সবাই পরিবেশকে বাঁচানোর জন্য কিছু একটা করতে চাইতো। তাই সবাই মিলে সমুদ্রে এসেছিল, যাতে যারা পরিবেশকে নষ্ট করছে কিংবা নষ্ট করার চেষ্টা করছে তারা তাদের বাধা দিতে পারে। কিন্তু এবার সেরকম কিছু হওয়ার সম্ভাবনাই দেখা যাচ্ছিল না, কারণ তাদের এই যাত্রা কিছু জনের জন্য অন্তিম যাত্রায় পরিণত হতে চলেছিল। কিভাবে সেটা আপনারা একটু পরেই বুঝতে পারবেন। কিছুক্ষণ পর ডুয়েন সবাইকে জানায় একটা খুব বড় তুফান তাদের দিকে ধেয়ে আসছে, তাই যত তাড়াতাড়ি সম্ভব তাদের ইঞ্জিন ঠিক করে সেখান থেকে বেরিয়ে যেতে হবে, তা না হলে জাহাজ সেখানেই ডুবে যাবে। এই কথা শুনে সবাই খুবই ঘাবড়ে যায়। তখনই এরিকা এসে সবাইকে জানায় সে জলের মধ্যে কাউকে দেখতে পেয়েছে। তার কথা শুনে সবাই ডেকে যায় এবং চারিদিকে দেখতে শুরু করে, কিন্তু তারা কিছুই দেখতে পায় না। এরিকা জানায় সে নিশ্চিত যে সে কাউকে দেখেছিল এবং সেটা একটা মানুষই ছিল। ডুয়েন বলে ঠিক আছে, যদি এই কথা সত্যি হয় তাহলে আমরা লাইফ বোট নিয়ে নিচে যাব। ততক্ষণ রাস্টি এবং ক্যাট তোমরা দুজন ইঞ্জিন ঠিক করবে। এরপর এরিকা এবং মিশেল লাইফ বোট নিয়ে নিচে চলে যায়, কিন্তু তারা কিছুই দেখতে পায় না। অন্যদিকে জলের মধ্যে দেখা সেই ব্যক্তিকে খুঁজতে খুঁজতে তারা অনেক দূরে পৌঁছে যায়। এরপর মিশেল এরিকাকে বলে, তুমি হয়তো ভুল কিছু দেখেছিলে, আমাদের এখনই এখান থেকে চলে যাওয়া উচিত। তখনই কোনো একটা জিনিসের সাথে তাদের নৌকার ধাক্কা লাগে এবং মিশেল নৌকা থেকে নিচে পড়ে যায়। এরিকা সঙ্গে সঙ্গে তাকে তুলে নেয়, কিন্তু তখনই তারা দেখে সেখানে কোনো অচেনা ব্যক্তি অজ্ঞান হয়ে পড়ে আছে। অর্থাৎ এরিকা সত্যি কথাই বলছিল। তারা দুজন শীঘ্রই সেই অচেনা ব্যক্তিকে জাহাজের উপর নিয়ে আসে এবং তারা চিকিৎসা করতে থাকে। ডুয়েন বুঝতে পারে না এটা কি করে সম্ভব হতে পারে। কোনো মানুষ কিভাবে এই ঠান্ডা জলের মধ্যে এতক্ষণ জীবিত থাকতে পারে। এর থেকে বেশি কিছু বোঝার আগেই সেই ব্যক্তির জ্ঞান ফিরে আসে এবং উঠেই সে মিশেলের কানে কানে কিছু একটা বলে। তারপরই সে রাস্টির চোখে একটা ছুরি গুঁতিয়ে দেয়, ফলে সেখানে একটা কোলাহলের সৃষ্টি হয়। তারা সবাই অনেক ভয় পেয়ে যায় এবং তাদের সাথে ঠিক কি হচ্ছে তারা কিছুই বুঝে উঠতে পারে না। কিন্তু তাদের থেকেও বেশি সে ব্যক্তি ভয় পেয়ে যায়, তাই সে সেখান থেকে পালিয়ে যায়। সবাই তার পিছু করতে থাকে আর তারা সবাই তাকে খোঁজার অনেক চেষ্টা করে, কিন্তু তাকে কোথাও খুঁজে পায় না। তাহলে সেই ব্যক্তি গেল কোথায়? সেই সময় ডেনার ডুয়েনের কথা মনে পড়ে এবং সে তাকে খোঁজার জন্য চলে যায়। অপরদিকে মিশেল সেই অচেনা ব্যক্তিকে ডেকের ওপর খুঁজে পায়। মিশেল সঙ্গে সঙ্গেই তাকে ছুরি দিয়ে মেরে ফেলে, কারণ তার বেঁচে থাকা তাদের
সকলের কাছে বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারে। তারা ডেনাকে ডাকার চেষ্টা করে। এরপর ওপরে গিয়ে তারা দেখতে পায় ডুয়েনের আঘাত লেগেছে। তাই মিশেল সবার প্রথমে জাহাজটিকে অটো পাইলট মোডে করে দেয়। তারপর তারা সবাই জানতে পারে সেই অজ্ঞাত মানুষই ডুয়েনকে মারার চেষ্টা করেছিল। এরপর যখন তারা নিচের দিকে তাকায় তারা দেখতে পায় সেই অজ্ঞাত মানুষের মৃতদেহ উধাও হয়ে গেছে, অর্থাৎ সেই ব্যক্তি তখনও জীবিত ছিল। কিন্তু এটা কি করে সম্ভব হতে পারে? তখনই মিশেল বলে ওঠে, সে আমার কানে কানে বলেছিল আমাকে মেরে ফেলো, তাই আমি তাকে মেরে ফেলেছিলাম। ডেনা জানায় সেটা অসম্ভব। প্রথমত কোনো মানুষের পক্ষে সেই ঠান্ডা জলের মধ্যে এতক্ষণ বেঁচে থাকা সম্ভব নয়। উপরন্তু সে ছুরির আঘাত থেকেও বেঁচে যায়। এটা তো খুবই সন্দেহজনক ব্যাপার। তখনই ডুয়েন সবাইকে সেই অচেনা ব্যক্তির ব্যাপারে ভাবা বন্ধ করতে বলে আর তাদের দিকে এগিয়ে আসা সেই তুফানের কথা ভাবতে বলে, কারণ সেটা আর 1 ঘন্টার মধ্যেই তাদের জাহাজের কাছে পৌঁছে যাবে। বন্ধুরা, এখন তো শুধুমাত্র তাদের সমস্যা শুরু হয়েছে। এরপর দেখতে থাকুন তাদের সাথে ঠিক আর কি কি হয়। এরই মধ্যে ইঞ্জিন আরো একবার বন্ধ হয়ে যায় এবং ঠিক যেমনটা আমি আপনাদের বলেছিলাম, গল্পের আসল মজার ঘটনা তো এবার শুরু হবে। ক্যাট এবং রাস্টি বুঝতেই পারছিল না ইঞ্জিন আরো একবার কি করে খারাপ হতে পারে, কারণ তারা সম্পূর্ণভাবে ইঞ্জিনটাকে ঠিক করে দিয়েছিল। ডুয়েন তাদের তাড়াতাড়ি গিয়ে ইঞ্জিনটা আরো একবার ঠিক করতে বলে, কারণ ইঞ্জিন ঠিক না হলে তাদের এই ভয়ঙ্কর তুফানের হাত থেকে কেউই বাঁচাতে পারবে না। এরপর 4 জন নিচে ইঞ্জিন রুমে যায়। সেখানে গিয়ে ডেনা তাদের বলে, তোমরা 3 জন এখানেই থাকো আর ইঞ্জিন রুম ভেতর থেকে বন্ধ করে নাও, যাতে সেই অচেনা ব্যক্তি ইঞ্জিন রুমের ভেতরে ঢুকতে না পারে। এরপর তারা সবাই নিজের নিজের কাজ শুরু করে দেয় এবং ডেনা সেই অচেনা ব্যক্তিকে খোঁজার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। ইঞ্জিনে তেল ঢালার পর সেখানে আলো জ্বলে ওঠে। সেই আলোয় রাস্টি দেখতে পায় ইঞ্জিন সম্পূর্ণভাবে খারাপ হয়ে গেছে এবং সেটা কোনো মানুষের জন্যই হয়েছে। ক্যাট জানায় সে স্পার্কে দেখতে পাচ্ছে না। এরপর তারা ডেনাকে ডেকে নিয়ে তাদের বন্ধু স্পার্কে খুঁজতে বেরোয়। তারা দেখতে পায় স্পার একটা জায়গায় খুব ভয় পেয়ে বসে আছে। যখন তাকে জিজ্ঞাসা করা হয় সে সেখানে কি করে পৌঁছালো, সে কিছুই বলতে পারে না। এমনকি তার মুখ দিয়ে কোনো শব্দও বেরোচ্ছিল না। হঠাৎ করে সেই অচেনা ব্যক্তি এখানে এসে তাদের উপর হামলা করে দেয়। তখনই ডেনা রড দিয়ে মেরে তাকে অজ্ঞান করে দেয়। এরপর রাস্টি তাকে বন্দুক দিয়ে গুলি করে মেরে ফেলে। তারা নিশ্চিত হয়ে যায় যে সেই ব্যক্তি এখন মারা গেছে। বন্ধুরা, এখন আপনারা হয়তো ভাবছেন যখন এই লোকটা মারা গেছে তখন তাদের সমস্যার হয়তো সমাধান হয়ে গেছে, কিন্তু এখনো একটা জিনিসের আশা বাকি আছে, যা দেখে আপনারা সবাই খুব অবাক হয়ে যাবেন। এরপর মিশেল সেই ব্যক্তির মৃতদেহের কাছে যায় এবং সেখানে গিয়ে সে দেখতে পায় মৃতদেহের উপর অদ্ভুত কিছু দাগ আছে। এমন মনে হচ্ছিল যেন তাকে কেউ শুট করেছে, কিন্তু সেই দাগগুলো কোনো বন্দুকের বলে মনে হচ্ছিল না, কারণ যদি তাকে বন্দুক দিয়ে গুলি করা হতো তাহলে সে অনেক আগেই মারা যেত। তখন স্পার দেখে তার হাতেও ঠিক তেমনই দাগ চলে এসেছে যেমনটা সেই ব্যক্তির শরীরে ছিল। সেই সময় স্পার বন্দুক নিয়ে পালিয়ে যায় এবং সবাই তার পিছনে দৌড়তে থাকে। সবাই তাকে বোঝানোর চেষ্টা করে সে একা একটা লাইফ বোট নিয়ে বেশি দূর যেতে পারবে না। এরপর ক্যাট তাকে বোঝায় যে তাদের এখন একসাথে মিলে ইঞ্জিন ঠিক করা উচিত, যাতে তারা তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে যেতে পারে। সে রাজি হয়ে যায় এবং ক্যাটকে সেই বন্দুক দিয়ে দেয়। এরপর মিশেল সবাইকে জানায় সেই অচেনা ব্যক্তির শরীরে সে কিছু দাগ দেখতে পেয়েছে, সেটা কোনো ভাইরাসের জন্যও হতে পারে, তাই তাদের সেই ব্যক্তির পোস্টমর্টম করা উচিত, এটা জানার জন্য যে সেই দাগগুলো আসলে কিসের, কারণ তারাও সেই ব্যক্তির সংস্পর্শে ছিল। তাই হতেই পারে সেই ভাইরাস সেই ব্যক্তির দেহ থেকে তাদের শরীরে চলে এসেছে। এরপর এরিকা এবং টিনা সেই ব্যক্তির পোস্টমর্টম করার জন্য তাকে নিয়ে যায়। অন্যদিকে স্পার ডেকে রেডিওর সাহায্যে যোগাযোগ করার চেষ্টা করে, যাতে কেউ সেই রেডিওর শব্দ শুনে তাদের সাহায্য করার জন্য সেখানে চলে আসে। ডুয়েন সব কিছুর জন্য নিজেকেই দায়ী করে, কারণ যদি সে জাহাজ তাড়াতাড়ি না
চালাতো তাহলে তার ইঞ্জিন খারাপ হতো না। অপরদিকে এরিকা মিশেলকে ডেকে তাকে সেই অচেনা ব্যক্তির ফোন দেয় এবং সেটা স্পারকে দিয়ে দিতে বলে যাতে সেই ফোন থেকে কোনো তথ্য পাওয়া যায়। দ্বিতীয় দিকে রাস্টি দেখতে পায় ক্যাটকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। সে তাকে খোঁজার জন্য ইঞ্জিন রুমে যায়। তখনই সেখানে সে কিছু চিৎকারের শব্দ শুনতে পায়। সেই চিৎকারের শব্দ কোথা থেকে আসছে সেটা দেখার জন্য এগিয়ে গেলে সে সেখানে ক্যাটের মাইক্রোফোন খুঁজে পায়। তা দেখে সে খুবই ঘাবড়ে যায়। পরবর্তী সিনে এরিকা সেই ব্যক্তির শরীরে থাকা দাগগুলোকে পরীক্ষা করতে থাকে। সে জানতে পারে সমস্ত দাগ একই সাইজের, যেটা কোনো ভাইরাসের সংকেত নয়। এমন মনে হচ্ছিল তাকে যেন কোনো একটা জিনিস কামড়েছে, কিন্তু সেটা কি তা জানার জন্য তাদের সেই মৃতদেহ কাটার পর তার ভেতরের অবস্থা দেখে তারা খুবই ভয় পেয়ে যায়, কারণ সেই ব্যক্তির হৃৎপিণ্ড ছাড়া সমস্ত অঙ্গ খারাপ হয়ে গেছিল। সেই অবস্থায় কোনো মানুষের জীবন্ত থাকা অসম্ভব ব্যাপার ছিল, কিন্তু তারপরেও সেই ব্যক্তি জীবিত ছিল। এরপর যখন তারা সেই ব্যক্তির হৃদয় দেখে তখন তারা সেখানে একটা অদ্ভুত জিনিস দেখতে পায়। হঠাৎ করেই সেই জিনিসটা নড়তে শুরু করে, যা দেখে তারা ভয় পেয়ে সেই ঘরের বাইরে বেরিয়ে যায়। কিন্তু তখনই আমরা দেখতে পাই সেই অদ্ভুত জিনিসটা একটা ছোট ক্রিয়েচার, যেটা সেই ব্যক্তির শরীর থেকে বাইরে বেরিয়ে আসে এবং মাটিতে পড়ার সঙ্গে সঙ্গেই গলে যায়। এটা থেকে আমরা বুঝতে পারি যে সেই ক্রিয়েচারটি অচেনা ব্যক্তির শরীরের অঙ্গগুলির মধ্যেই জীবিত ছিল এবং সে মারা যাওয়ার সঙ্গে সঙ্গেই সেই ক্রিয়েচারটি বাইরে বেরিয়ে আসে। কিন্তু আসলে সেই ক্রিয়েচার কি ছিল সেটা আমরা একটু পরে জানতে পারবো। অন্যদিকে সমগ্র জাহাজে রাস্টি এবং ক্যাটকে খুঁজে পাওয়া যায় না। তাদের খোঁজার জন্য মিশেল নিচের দিকে যায়, কিন্তু সেখানে কেউই ছিল না। এসব দেখে মিশেল চিন্তায় পড়ে যায়, কারণ তারা দুজন কোথাও উধাও হয়ে গিয়েছিল। এরই মধ্যে আরো একবার ইঞ্জিন বন্ধ হয়ে যায় এবং তারা পুনরায় তেল দিয়ে তা চালু করে দেয়। অপরদিকে আমরা দেখি ডুয়েন স্পারের দিকে বন্দুক তুলে দাঁড়িয়ে আছে, কারণ তার হাতেও সেই রকমই দাগ ছিল যেমনটা সেই অচেনা ব্যক্তির শরীরে ছিল। ডুয়েন তাকে সেই জাহাজ থেকে নেমে যেতে বলে, কারণ স্পার এখানে থাকলে সেই ভাইরাস বাকিদের শরীরেও প্রবেশ করবে। তখনই মিশেল সেখানে এসে ডুয়েনকে এসব করতে বারণ করে। মিশেল তাকে বোঝায় যে সেই অচেনা ব্যক্তির শরীরে একটা ছোট ক্রিয়েচার ছিল, সেখানে কোনো ভাইরাস ছিল না, তাই স্পারের থেকে আমাদের কোনো বিপদ নেই। এই কথা শুনে সবাই শান্ত হয়ে যায়। তখনই আমরা দেখতে পাই ঝড় এসে এদের জাহাজকে খুব জোরে জোরে ধাক্কা দিচ্ছে। দুর্ভাগ্যক্রমে তাদের ইঞ্জিন তখনও পুরোপুরি ঠিক হয়নি। এরপর ক্যাট সেখানে চলে আসে, যার পিঠে সেই ক্রিয়েচারটি চিপকে ছিল। তার কিছু বলার আগেই সে সেখানে পড়ে অজ্ঞান হয়ে যায়। সেই অদ্ভুত দৃশ্য দেখে সেখানে উপস্থিত সবাই খুবই অবাক হয়ে যায়। এরপর সেই ক্রিয়েচার সেখান থেকে পালিয়ে একটা পাইপের মধ্যে ঢুকে যায় এবং সবাই এসে পাইপকে বাইরে থেকে সিল করে দেয়, যাতে সেই ক্রিয়েচার পুনরায় ফিরে আসতে না পারে। কিন্তু আমরা সবাই জানি যে সে আবারও ফিরে আসবে। পরবর্তী সিনে সেই অচেনা মানুষের ফোন থেকে স্পার যা যা তথ্য পেয়েছিল তা সবাইকে দেখায়, যেখানে আমরা জানতে পারি তাকে শেষ ফোন করেছিল মারিয়ানা নামের একজন মহিলা। এই জাহাজ থেকে প্রায় 300 কিলোমিটার দূর থেকে সেই ফোন করা হয়েছিল। এরপর তারা একটা ভিডিও পায় যেখানে বলা হয় মারিয়ানা একটা কোম্পানিতে চাকরি করে। সেই কোম্পানি এমন একটা জায়গায় অবস্থিত যেখানে সরকার নিষেধাজ্ঞা জারি করেছে, কারণ তারা সেখানে কিছু অদ্ভুত জিনিস খুঁজে পেয়েছিল। কিন্তু সেই কোম্পানি সরকারের নিষেধাজ্ঞা শোনেনি। হয়তো এমনটাও হতে পারে যে সেই অচেনা ব্যক্তিটি সেই কোম্পানি থেকেই এসেছিল এবং তার সাথে সাথেই সেই ক্রিয়েচারও সেখানে চলে এসেছিল এবং সেই ক্রিয়েচারের জন্যই মানুষটি এতদিন জীবিত ছিল। এরপর তারা সেই ভিডিও দেখে যেটা তারা পোস্টমর্টেমের সময় বানিয়েছিল। সেই ভিডিওতে এটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছিল ব্যক্তিটির মারা যাওয়ার পর ক্রিয়েচারটি তার শরীর থেকে বাইরে বেরোনোর চেষ্টা করছিল, যাতে সে অন্য মানুষের শরীরে প্রবেশ করে তার খিদে মেটাতে পারে।
তাদের অন্য কোনো সিদ্ধান্তে পৌঁছানোর আগেই জাহাজ প্রবল বেগে নড়তে শুরু করে এবং ডুয়েন সবাইকে জানায় সবার আগে তাদের ক্যাটকে খুঁজে বের করতে হবে, কারণ ক্যাটই ইঞ্জিন তাড়াতাড়ি ঠিক করতে পারবে এবং তবেই তারা এই জায়গা থেকে বেরিয়ে যেতে সক্ষম হবে। এরপর তারা সবাই ক্যাটকে খোঁজার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, কিন্তু মাঝ রাস্তাতেই মিশেলের খুব ভয় পায় এবং সে সেখান থেকে পালাতে শুরু করে। ডেনাও তার পিছু পিছু দৌড়াতে থাকে। ততক্ষণে আমরা দেখি সেই ক্রিয়েচার এখন তাদের সামনে এসে গেছিল এবং সে মিশেলের সঙ্গে চিপকে গেছিল। ক্রিয়েচারকে ছাড়ানোর জন্য ডেনা সামনে এগিয়ে আসে। আমরা সবাই জানি প্রবল ঝড়ের জন্য জাহাজ খুব ভয়ঙ্কর ভাবে নড়ছিল, ফলে মিশেলের পা পিছলে যায় এবং সে ওই ক্রিয়েচারকে নিয়েই একটা রডের ওপরে পড়ে যায় এবং সেখানেই মারা যায়। কিন্তু সেই ক্রিয়েচার তখনও জীবিত ছিল। এরপর ডেনা উপরে এসে সবাইকে মিশেলের মৃত্যুর কথা জানিয়ে দেয় এবং বলে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের এখান থেকে বেরোতে হবে, তা না হলে আমরা সবাই এই ঝড়ে মারা যাব। এরপর ডেনা ডুয়েনের পিছনে সেই ক্রিয়েচারকে দেখ এবং সে তার উপর গুলি চালাতে শুরু করে দেয়, কিন্তু সেই ক্রিয়েচারের উপর গুলির কোনো প্রভাবই পড়ে না। সে সমস্ত গুলি নিচে ফেলে দেয়। এরপর তারা সবাই সেখান থেকে পালাতে শুরু করে, কিন্তু ঝড়ের জন্য অনেক ঘরের দরজা বন্ধ হয়ে গেছিল। অপরদিকে সেই ল্যাবের দরজাও বন্ধ করা সম্ভব হচ্ছিল না। হঠাৎই সেই ক্রিয়েচার ডুয়েনের সঙ্গে চিপকে যায়, যার ফলে সে ভেতরের দিকে চলে যায় এবং দরজাটাও বন্ধ হয়ে যায়। ডেনা তা দেখে খুবই হতাশ হয়ে পড়ে, কারণ ডুয়েন তার বোন ছিল এবং সে তাকে বাঁচানোর জন্য কিছুই করতে পারছিল না। এরপর আমরা জানতে পারি ক্যাটের কিছুই হয়নি এবং সে তখনও বেঁচে ছিল। তাকে জীবিত দেখে সবাই খুব অবাক হয়ে যায়। এরপর ক্যাট জানায় সেই মেন গেট বন্ধ করেছিল যাতে সবাই সুরক্ষিত থাকতে পারে এবং ইঞ্জিনও সেই ঠিক করে দিয়েছে। এখন শুধুমাত্র তাদের ইঞ্জিন স্টার্ট করতে হবে। কিন্তু তার এই কথা শুনে ডেনা খুবই রেগে যায়, কারণ তার এই সব কাজের জন্যই ডুয়েনকে বাঁচানো সম্ভব হয়নি। যদি মেন গেট খোলা থাকতো তাহলে তার বোন বেঁচে যেত। এই নিয়ে তাদের দুজনের মধ্যে একটু লড়াই শুরু হয়ে যায়। বাকি সবাই তাদের দুজনকে লড়াই বন্ধ করতে বলে এবং এরপর কি করা যেতে পারে তার কথা ভাবতে বলে। স্পার সবাইকে বলে হয়তো সেই ক্রিয়েচার বিদ্যুৎ দিয়ে মারা যেতে পারে। পরবর্তী সিনে সবাই মিলে একটা ইলেকট্রিক স্ট্রিক বানায় যাতে তারা সেই ক্রিয়েচারকে মারতে পারে। এরপর তারা সবাই ডেকের দিকে যায়, কিন্তু হঠাৎই ডেনা ডুয়েনকে দেখতে পায় এবং তার পিছু করতে করতে সে নিচের ককপিটে পৌঁছে যায়, যেখানে পৌঁছে ডেনা সর্বপ্রথম ইঞ্জিন চালু করার চেষ্টা করে। কিছুক্ষণ পর ইঞ্জিন স্টার্টও হয়ে যায় এবং সে সবাইকে জানায় আমরা এখন ঘরের দিকে যাচ্ছি। কিন্তু হঠাৎই সেখানে ডুয়েন চলে আসে, যে এখন সেই ক্রিয়েচারে বসেছিল। এরপর আমরা দেখি ডুয়েনের মুখ দিয়ে সেই ক্রিয়েচারের সুর বাইরে বেরিয়ে আসে। সেই ক্রিয়েচার ডুয়েনকে আদেশ দেয় নিজেকে মেরে ফেলো। এই কথা শুনে ডুয়েন গিয়ে সেই ইলেকট্রিক রডের উপর পড়ে যায় এবং সে সেখানেই মারা যায়। এরপর স্পার দেখতে পেয়ে যায় যে সেই ক্রিয়েচার ডুয়েনের শরীর থেকে নিচে পড়ে যায়। স্পার ভাবে হয়তো বিদ্যুতের ফলে সেই ক্রিয়েচার মারা গেছে, কিন্তু এমন কিছুই হয় না। সেই ক্রিয়েচার তখনও জীবিত ছিল এবং সে সোজা এসে স্পারের মুখের সঙ্গে চিপকে যায়, কিন্তু ডেনা এসে সেটাকে তার মুখ থেকে সরিয়ে দেয়। অপরদিকে তার সমস্ত বন্ধুকে এক এক করে মারা যেতে দেখে স্পার খুবই রেগে যায়। তাই সে সেই ক্রিয়েচারকে জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু সেই ক্রিয়েচার স্পারকেও তার সুরের সঙ্গে আটকে নেয়। এর ফলে স্পারও সেই ক্রিয়েচারের সঙ্গে চলতে শুরু করে। তারপর সে জলের মধ্যে পড়ে যায় এবং সঙ্গে সঙ্গে মারা যায়। ডেনা ক্যাট এবং এরিকার কাছে গিয়ে সমস্ত কথা জানায়। সে তাদেরকে বলে আমরা এই জাহাজ নিয়ে পোর্টে যেতে পারবো না। আমরা যদি এই জাহাজ নিয়ে পোর্টে পৌঁছে যাই তাহলে এই ক্রিয়েচার শহরে গিয়ে সবাইকে মেরে ফেলবে। তাই আমাদের এই জাহাজ এখানেই ডুবিয়ে দিতে হবে, যাতে এই ক্রিয়েচারও জাহাজের সঙ্গে এখানেই ডুবে যায়। কিন্তু ক্যাটের এই কথা একদমই পছন্দ হয় না, কারণ এর ফলে তারা সবাই মারা যেতে পারে। এই নিয়ে ক্যাট এবং ডেনার মধ্যে লড়াই শুরু হয়ে যায়। লড়াইয়ের মাঝে ডেনা একটা পাইপের সঙ্গে ক্যাটের মাথা ঠুকে দেয়, এতে তার মাথা ফেটে যায়। এরপর ডেনা ইঞ্জিন বন্ধ করতে যায় যাতে জাহাজটি তার ভারসাম্য হারিয়ে ডুবে যায়, কিন্তু তখনই সেখানে এরিকা পৌঁছে যায়, যে এখন সেই ক্রিয়েচারের নিয়ন্ত্রণে ছিল। সে ডেনার গলা টিপে তাকে মেরে ফেলতে চায়। এরই মাঝে রাস্টি সেখানে চলে আসে এবং সে সমস্ত
পাইপ ভেঙে ফেলতে থাকে। ফলে সেই ক্রিয়েচার রাস্টিকে দেখে নেয় এবং তার পিছনে চলে যায়। ক্রিয়েচার তাকে মেরে ফেলে। অপরদিকে সেই জাহাজের ইঞ্জিনও বন্ধ হয়ে গেছিল, ফলে জাহাজটি যে কোনো মুহূর্তে ডুবে যাওয়ার সম্মুখীন হতে পারে। পরবর্তী সিনে আমরা এরিকা এবং ডেনাকে দেখি। সেই ক্রিয়েচার এখন তাদের দিকেই এগিয়ে আসছিল, কিন্তু তখনই সেই জাহাজ ডুবে যায় এবং তার সাথে সমস্ত কিছু মারা যায়। ঠিক তখনই আমরা দেখতে পাই এই সিনেমার সব থেকে বড় টুইস্ট। এখানে আমরা মাছওয়ালাদের একটা টিমকে দেখতে পাই, যারা সমুদ্রের মাঝে ডেনাকে ভেসে থাকতে দেখে নেয় এবং তাকে নৌকায় তুলে নেয়। জ্ঞান ফেরার পরই ডেনা তার সমস্ত শরীরে পরীক্ষা করে দেখতে থাকে সেই ক্রিয়েচার তার শরীরের সঙ্গে চিপকে আছে কিনা। এখন আপনারা বলুন তো, আপনাদের কি মনে হয় সেই ক্রিয়েচার কি আদৌ মারা গেছে? কারণ পূর্বে সেই অচেনা ব্যক্তির সঙ্গেও ঠিক একই ঘটনা ঘটেছিল। সেই ঠান্ডা জলের মধ্যে সেও জীবিত ছিল। এই প্রশ্নের সঙ্গে সঙ্গেই এই সিনেমা এখানেই শেষ হয়ে যায়। আপনারা এই ব্যাপারে কি ভাবছেন তা কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন। ধন্যবাদ।